চলে এসেছি আমরা হুগলি বৈদ্যবাটিতে মাধবজির মন্দিরের সামনে। আমরা তার গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন পৌঁছে গেছি এই মাধবজি গৌড়ীয় মঠে। তো চলুন আমরাও দর্শন করছি মঠটি। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে এই মঠটি দর্শন করতে থাকুন। সামনের যে গেট দেখছেন এটা বন্ধ আছে, এটা বিভিন্ন উৎসবের সময় খোলা হয়। আমরা তাই পাশে দিয়ে রাস্তা আছে, আমরা এই প্যাসেজের দুপাশে দেখবেন, এক পাশে আপনার মন্দির, আমরা কৃষ্ণ নামে, আর ডান দিকে আছে অপূর্ব সুন্দর আপনার বাগান, তাতে গোলাপ। আমরা এখন এসেছি এই রাস্তাটা দিয়ে, মেন রাস্তা দিয়ে এসে, এই রাস্তা দিয়ে এসে এইখান থেকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমাদের মন্দিরের একতলায় উঠতে হবে। মূর্তিটির পেছনেই আপনার হচ্ছে গর্ভগৃহ, আমরা সেখানেই আছি। আমরা চলুন সেখানে গিয়ে দেখি। দেওয়ালে আপনার দশাবতারের মূর্তি স্থাপিত করা আছে। এটা হচ্ছে মৎস্য অবতার, তারপরে আছে কুর্ম অবতার। এক কথায় এই মন্দিরটি বলতে গেলে একদম কালারফুল লাগছে দেখতে, যা দেখলে সত্যি আপনাদের আসলে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি হুগলি জেলার বৈদ্যবাটিতে মাধবজির মন্দিরে। চলুন আমাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে দর্শন করুন। সমস্ত খুঁটিনাটি তথ্য আগের ভিডিওর মতো এই ভিডিওতেও থাকবে, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের গন্তব্য বৈদ্যবাটি মাধবজি গৌড়ীয় মঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায়। আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের ভ্রমণের যাত্রার গন্তব্য হলো বৈদ্যবাটির মাধবজি গৌড়ীয় মঠ। গবেষকরা বলেন, যারা ভ্রমণে যান তারা আর 10 জন মানুষের চাইতেও বেশি সুখী হন। ঘরের কোনায় বসে অতীত কিছু ভেবে কিংবা ব্যস্ত জীবনের ফাঁকে যারা দীর্ঘশ্বাস ছেড়ে বসে থাকেন, তাদের তুলনায় নতুন নতুন জায়গায় ঘুরে ফিরে নিজের উপর যে আত্মবিশ্বাস আনতে পারে, সেই হলো প্রকৃত সুখী। ঘুরতে বের হলে মানুষের মানসিক অবস্থারও পরিবর্তন হয়। জীবনে অস্বস্তিকর ব্যস্ততা থেকে দূরে গিয়ে কিছুটা হলেও মন স্বাচ্ছন্দ্য বোধ করে। ভ্রমণ মানুষকে আত্মবিশ্বাসী ও বাস্তববাদী করে। বাস্তববাদী মানুষের অল্পে খুশি থাকার গুণ তখন জীবনকে আরো সহজ ও আরো সুখী করে তোলে। তাই আমি আর দাদা দুজনে মিলেই মনকে খুশি ও সুখী রাখার জন্যই বেরিয়ে পড়লাম নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমরা গৌড়ীয় মঠের উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা তো মঠটি দর্শন করব, সাথে সাথে আপনারাও আমাদের সাথে থাকুন এবং মঠটি দর্শন করুন। এবার আপনাদের বলে দিই, এই মাধবজি গৌড়ীয় মঠে আপনারা যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন হাওড়া থেকে, তাদের হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেনে উঠে শেওড়াফুলি স্টেশন নামতে হবে। শেওড়াফুলি ও বৈদ্যবাটির মাঝামাঝি এই জায়গাটিতেই এই মাধবজি গৌড়ীয় মঠটি অবস্থিত। আপনাদের এই শেওড়াফুলি স্টেশন থেকে নেমে অটো করে বলতে হবে বেঙ্গল কোল্ড স্টোরেজে, সামনে যে মাধবজি গৌড়ীয় মঠটি রয়েছে সেখানে যাব। আপনাদের ওই টোটোওয়ালা একদম সামনাসামনি নিয়ে যাবে। আর যারা শিয়ালদা থেকে ট্রেনে যাবেন তারা ব্যারাকপুর স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো করে আপনাদের চলে যেতে হবে ফেরিঘাটে। ফেরিঘাট পার হয়ে শেওড়াফুলি ঘাটে যাবেন, সেখান থেকে টোটো করে
ওই বেঙ্গল কোল্ড স্টোরেজের সামনে যে মাধবজিও গৌড়ীয় মঠ আছে এটি বললেই আপনাদের নিয়ে যাবে। সেই ক্ষেত্রে টোটো ভাড়া 2 জায়গা থেকেই লাগবে 10 টাকা ভাড়া, আর ট্রেন ভাড়া লাগবে 20 টাকা। আর যারা 2 চাকা কিংবা 4 চাকা নিয়ে আসবেন, এই যে রেল গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেওড়াফুলি 4 নম্বর রেল গেট। আর যারা বললাম 2 চাকা কিংবা 4 চাকা নিয়ে আসবেন, তারা ওই দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ বের হয়ে জিটি রোড ধরে আপনারা সোজা এই শেওড়াফুলি রোডে চলে আসতে পারবেন। আর এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এই যে বাদিকে বাবু মিষ্টান্ন ভান্ডার, এই তার গা দিয়েই এই রাস্তাটি যে ঢুকে গেল, এখানে ডান দিকে দেওয়া আছে এই গৌড়ীয় মঠের ব্যানার। আর এই যে দেখুন সামনেই আমাদের দেখা যাচ্ছে এই যে ডান দিকে মাধবজিও গৌড়ীয় মঠ। আমরা একদম মাধবজিও গৌড়ীয় মঠের সম্মুখে পৌঁছে গেছি। চলে এসেছি আমরা হুগলি বৈদ্যবাটিতে মাধবজির মন্দিরের সামনে। আমরা তার গেটের সামনে দাঁড়িয়ে আছি। তার গেটের সামনে দেখতে পাচ্ছেন অপূর্ব কারুকার্য করা গেট। তার উপরেই সামনেই আছে আমাদের নরসিংহদেবের মূর্তি। আমরা চলুন, আমরা এখন প্রবেশ করছি দরজার মধ্যে, আর আপনারা আমার সঙ্গে আসুন। আমরা এখন পৌঁছে গেছি এই মাধবজিও গৌড়ীয় মঠে। তো চলুন আমরাও দর্শন করছি মঠটি, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে এই মঠটি দর্শন করতে থাকুন। সামনের যে গেট দেখছেন এটা বন্ধ আছে, এটা বিভিন্ন উৎসবের সময় খোলা হয়। আমরা তাই পাশে দিয়ে রাস্তা আছে, আমরা চলুন দেখাচ্ছি আপনাকে। আর এই এই পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা যেতে পারবো। আর দোতলায় হচ্ছে মূল মন্দিরটা। আমরা এই প্যাসেজের দুপাশে দেখবেন, এক পাশে আপনার কৃষ্ণ বলরামে, আর ডান দিকে আছে অপূর্ব সুন্দর আপনার বাগান, তাতে গোলাপ গাছ, বিভিন্ন গাঁদা ফুলের গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আপনার প্যাসেজ ধরে, পাশের রাস্তা ধরে। মূল গর্ভগৃহটা হচ্ছে দোতলায়। আমাদের সঙ্গে আসুন। আজকে আমাদের সঙ্গে আছে আমার বোন আর ভগ্নিপতি। হ্যাঁ, আমাদের আজকে সহযাত্রী। মন্দিরের সম্বন্ধে জানতে আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে সুন্দর কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আমরা এখন এসেছি সুন্দর কৃষ্ণ দাস বাবাজির কাছে। তা মন্দির সম্বন্ধে কিছু উনি আমাদের জানাবেন, সেটা আমরা শুনবো। আপনাকে বলুন, এই মন্দির কবে স্থাপিত হয়েছে? 1995 সাল। তাহলে উনি কে কে করেছেন? এখন এই কোনো ব্যক্তির না কোনো ট্রাস্ট না কোনো এই শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠ। মাধবজিউ প্রথমে একটা বাড়িতে ছিলেন। এই বাড়ির এতে মানে যেখানে ওনারা বাস করেন, সেখানে ভাইরা সব ছিল। তা বাবা মা এই মাধবজিউকে প্রতিষ্ঠা করেন। করার পর ভাইরা সব এতটা মন্দির আধ্যাত্মিক লাইনের উপযোগী নয়। আমরা সাধারণ যেরকম ছিলাম। বাবা তখন মনে একটা সন্দেহ হলো যে মাধবজিউ এতদিন আছে, এটা বংশ পরম্পরা চলবে, যাতে অনেক সেই জন্যে তিনি একটা ট্রাস্টিকে দান করেছেন। ট্রাস্টিকে দান করতে সেই ট্রাস্টের না গৌড়ীয় বেদান্ত সমিতি, এর হেড অফিস হচ্ছে নবদ্বীপ ব্রাঞ্চ মঠ। এই হিসেবে মাধবজিউ ওখান থেকে যখন সন্দেহ হলো তখন এনাকে দান করে দিয়ে তারপরে এই মঠটগুলো করে দেন। আপনাদের এখানে প্রধান অফিসটা কোথায়? নবদ্বীপে? আমাদের প্রধান মেন
ব্রাঞ্চ না, ওটা ওটা হচ্ছে হেড অফিস হেড অফিস, হ্যাঁ, কোথায় সেটা? নবদ্বীপ। নবদ্বীপে। হেড অফিসের আন্ডারে এটা শ্রী মাধবজী গৌরী মঠ। আপনার এখানে সেটা আশপাশে এই মাধবজির মঠ আর কোথায় কোথায় আছে? এই গৌরী মঠ হ্যাঁ, গড়িয়া মঠ। এরকম সারা ভারতবর্ষে 30-35টা আছে। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা শুনেছিলাম যে নিমাচিত এটা আপনাদের? হ্যাঁ, আমাদেরই। ওটাও? এইটা আগে হয়েছে, হুম। তারপরে ওইটা আর একজন লোক দান করার আচ্ছা জন্য আচ্ছা। কাছাকাছি ওই জায়গায় আর একটা স্থাপিত হয়। হুম, হুম, হুম। সেটা এর হয়তো 8-10 বছর পর আচ্ছা হয়েছে। আচ্ছা। ওনার কাছ থেকে আরেকবার জেনে নেবো ওনার এখানকার মন্দিরে কোনো ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, তার সময় এবং তার জন্য যদি কোনো কুপন লাগে বা কত টাকা লাগে ওনার কাছ থেকে আমরা জেনে নেবো। মন্দির খোলা হয় ভোরবেলায় 5টার সময়, তারপর সেই খোলা হলো মোটামুটি 1টার সময় বন্ধ হয়। ঠাকুরের ভোগ টোগ লেগে দুপুরবেলায় ভোর 5টার সময় খুলে পুজো পুজো আরতি সব হয়ে যায়। আচ্ছা। 5টার সময় মঙ্গল আরতি হয়, তারপরে ভগবানের কীর্তন হয় 6টা থেকে 8টা পর্যন্ত কীর্তন হলো, ভগবত পাঠ হলো, তারপর অর্চন হলো ঠাকুরের। অর্চন হওয়ার পর 9:30টায় অর্চন শেষ হয়ে ঠাকুরের ভোগ রাগ হয়। ভোগ রাগ হওয়ার পর দুপুরবেলায় আবার ভোগ লাগে, ঠিক 12টার মধ্যে ভোগ লাগে। ওটা হচ্ছে মধ্যাহ্ন ভোগ। মধ্যাহ্ন ভোগ যখন দেওয়া হলো, তারপরে 12:30 থেকে 1টার মধ্যে আরতি হয়। আরতি হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। তারপর বিকেলে কটায় করে? 4টে। ওই তারপরে ওই যে মধ্যাহ্ন ভোগে যেগুলো লাগানো হয় সেই প্রসাদই দুপুরবেলা আচ্ছা। যারা প্রসাদ পেতে ইচ্ছুক তাদের তখন ওইটা সেবা করা হয়। এমনি কোনো পয়সা করে লাগে না? এমনি যেটা সাধারণ দিন সবাইয়ের ভিক্ষায় মঠ চলে, কারোর তো কিছু দেওয়া নেই, সেই জন্যে 100 টাকা করে দেয় সাধারণ দিনে। এমনি বিশেষ অনুষ্ঠান তখন একটু বেশি লাগে। আর তারপর আবার বিকেল এই 4টে থেকে 4:30-এর মধ্যে খোলা হয়। এখন চলবে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকবে। আপনাদের এই যে ভোগ প্রসাদ খেতে আপনার কখন কখন কোন সময়ের মধ্যে আপনাকে জানাতে হয়? আমাদের ওই তো ওখানে তো লেখা আছে, এখানেও লেখা আছে যে যেদিন প্রসাদ পাবে তার আগের দিন না হলেও সেদিন সকাল 9টার মধ্যে ওটা জানিয়ে দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। মানে কত লোক আসবে একটু বোঝা মুশকিল, আমরা তো জানি না, সেই হিসেবে অ্যারেঞ্জমেন্ট করা হয়। ঠিক আছে, নমস্কার। হরে কৃষ্ণ। আমরা অনেক কিছু জানতে পারলাম এনার কাছ থেকে, আমরা এই মন্দির সম্বন্ধে। আচ্ছা, আপনাদের এখানে কি দূরের যাত্রীদের থাকার ব্যবস্থা আছে কি? হ্যাঁ, খুব বেশি দিন 3-4 দিন থাকতে পারে। আচ্ছা, সেই 3-4 দিন মোটামুটি আপনাদের এখানে মানে কত সংখ্যক লোক থাকতে পারে মোটামুটি? বেশি নয়, একসঙ্গে হয়তো 5-6 জন থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো ভাড়া নেওয়া হয়? হ্যাঁ, সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে কোনো থাকার জন্য কোনো কি? হ্যাঁ, থাকার জন্য 250 টাকা করে লাগে ঘরে। একটা বড় ঘর আছে, ওতে 3-4 জন থাকে। সেক্ষেত্রে আপনাদের ওনাদের সারাদিন থাকছেন, তাদের সারাদিন খাবার বন্দোবস্ত কি এখান থেকে হয় না ওনারা বাইরে থেকে করে নেবেন? না, সকাল আর বিকাল মিলিয়ে 50-100 টাকা। আচ্ছা। আর শুধু দুপুরবেলাটা 100 টাকা। আচ্ছা, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা নমস্কার। হ্যাঁ, আমরা এবার উপরে যাই, মূল গর্ভগৃহে যাই, দোতলায় উঠে। এই ভোগের জন্য রান্নাঘর হচ্ছে আমার পাশে আছে আপনার। আর এখানে যে দেখছেন এই যে লম্বা বিস্তৃত জায়গাটা আছে, এখানে আহার গ্রহণ করা হয়। আর যারা বসতে পারেন না মাটিতে, তাদের জন্য সাময়িকভাবে টেবিল চেয়ারে বন্দোবস্ত আছে। হ্যাঁ, আপনারা তো দেখতে পাচ্ছেন না, এখানটা একটু আসুন। এই জায়গাটা আছে, এই জায়গাটাতে যারা বসতে পারেন না মাটিতে তাদের জন্য এখানে
টেবিল চেয়ারের বন্দোবস্ত আছে সাময়িকভাবে। আমরা এখন এসেছি এই যে এই রাস্তাটা দিয়ে, মেন রাস্তা দিয়ে এসে, এই রাস্তা দিয়ে এসে এইখান থেকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমাদের মন্দিরের একতলায় উঠতে হবে। উপরের একতলাতেই এই মন্দিরের গর্ভগৃহ রয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই আর মন্দির ও মন্দিরের বিগ্রহ দর্শন করি। আপনারা সাথে থাকুন, আমাদের সঙ্গে সঙ্গে এই মন্দির মঠ দর্শন করুন। জায়গা দেখিয়ে দিই, যখন বিশেষ পুজো হয়, জনসম সময় বা প্রচুর জনসমাগম হয়, ভক্ত সংখ্যা বেশি হয়, তখন তারা এখানে বিস্তৃত জায়গায় তারা বিছানা করে শুয়ে থাকে এবং তাদের এখান থেকেই ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। দেখে নিন জায়গাটা, দেখে নিন অনেক বড় জায়গাটা। আগে যে বলেছিলাম আপনার ঢোকার মুখে গেটের ঠিক সম্মুখে যে বড় গেট ছিল, বন্ধ ছিল, ওই জায়গাটা তার ভেতর দিক থেকে উল্টো দিকে আমরা চলে এসেছি যে ঘরের মধ্যে। হ্যাঁ, এখানে সেই জায়গাটা যেখানে বিশেষ কোনো উৎসবে এখানে প্রচুর যখন ভক্ত সমাগম হয় তখন এখানে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়। তো চলুন এবার আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে এগিয়ে চলি। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠতে হচ্ছে। এই যে দাদা, সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠেই আপনার ডান পাশে হচ্ছে মেন গর্ভগৃহ, কিন্তু যেহেতু এখন ভোগ প্রসাদ হচ্ছে সেহেতু মূল মন্দিরের দরজা বন্ধ আছে, তাই এই সময়ের মধ্যে অবসরে আমরা এদিকটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় যারা মন্দিরে যারা পূজারী বা সেবায়ত তারা এখানে থাকেন, এখানেই বাস করেন। যে বিস্তৃত পরপর অনেকগুলো ঘর আছে, দেখে যান। আর এর পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি আপনার ছাদে ওঠার। আমরা ছাদে উঠেও এই জায়গাটা দেখাবার চেষ্টা করছি। ছাদে উঠছি, ওখান থেকে চেষ্টা করছি মন্দিরটাকে আরো ভালোভাবে দেখার জন্যে এবং আপনাদের যাতে ভালোভাবে দেখতে পারেন। দেখা যাক। আমরা এখন মঠের ঠিক পাশের ছাদে দাঁড়িয়ে আছি, আর এই ছাদ থেকেই আমরা এবার দেখিয়ে দেবো এই মঠটা কত সুন্দর দেখতে। দেখুন, আমরা এখন উঠে এসেছি তিনতলাতে ছাদে। সেখান থেকে আর মন্দিরের চারিপাশের দৃশ্যটা আমরা দেখার চেষ্টা করছি। হ্যাঁ, তলায় বিস্তৃত বাগান আছে, একটা বিশাল কুয়ো আছে। হ্যাঁ, আর পুরো মন্দিরটা অপূর্ব কাজ করা। আর এখান থেকে যেটুকু আমরা দেখাতে পাচ্ছি উপরে 9টা চূড়া বিশিষ্ট মন্দিরের চূড়া। হ্যাঁ, যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, কারণ এ পাশ থেকে আর দেখানো যাচ্ছে না। আর বাগানের পাশেই দেখছেন আপনার একতলাটা আছে, সেখানে তার উপর দোতলার পাশে আর সুবিস্তৃত বাংলা একটা বারান্দা একটা, ওইটা কিন্তু আপনাদের গর্ভগৃহ যাওয়ার রাস্তা ওটা। হ্যাঁ, আর তারপরে তিনতলাতে এটাও একটা বড় বারান্দা, তার উপরে মন্দিরের চূড়া আছে। এবার আমরা ছাদ থেকে নেমে ওই মন্দিরের ফার্স্ট ফ্লোরে গিয়ে মন্দিরের বিগ্রহ এবং এই মঠটি ভিতরটা ঘুরে দেখাই। চলে এসেছি মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেখানে আমরা গিয়ে বিগ্রহ দর্শন করি। আমরা যে বাইরে থেকে দিয়েছিলাম যে নরসিংহ মন্দিরের মূর্তিটা, তার পিছন ঠিক আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা যেমন এই বাড়িটার পাশ দিয়ে এসেছিলাম, আপনারা কিন্তু এই দেখুন এখানে দুদিকে দুটো সিঁড়ি আছে। আমরা সামনে দিয়েও আসতে পারেন, এই দুপাশ দিয়ে আছে, ডান দিক বাঁ দিক দুদিকে দিয়ে এপাশ দিয়ে আসতে পারেন। আর একটা দেখুন এদিকে দেখুন আপনার কৃষ্ণের ছোটোবেলা নড়ি চুরির ছবি, আর এদিকে আছে আপনার কৃষ্ণের কালীয় দমনের ছবি। হ্যাঁ, আর গোটা মন্দিরটা
আপনার অপূর্ব কারুকার্য দিয়ে করা, অপূর্ব কারুকার্য, অসম্ভব সুন্দর। যদি সম্ভব হয় আপনারা এখানে এসে একবার দেখে যাবেন। মূর্তির ঠিক পেছনেই আপনার হচ্ছে গর্ভগৃহ, আমরা সেখানেই আছি। আমরা চলুন সেখানে গিয়ে দেখি। সেখানে এই গর্ভগৃহ সামনের অংশটা, মানে বারান্দার সামনের অংশটাও দেখবেন অপূর্ব কারুকার্য করা, যে সুন্দর চিত্র। আর আমরা আস্তে আস্তে এবারে গর্ভগৃহের মধ্যে ঢুকছি। এখানে একটা ব্যাপার আছে যেটা খুব সুন্দর, আমাদের গর্ভগৃহের মধ্যে ঢুকে জানাচ্ছি। এখানে একটা সবচেয়ে বড় কথা, একটা অপূর্ব ঝাড় লণ্ঠন আছে, দেখার মতো ঝাড় লণ্ঠন আছে। আর সারা মন্দিরটা আপনার আছে অপূর্ব কাজ করা, দেওয়ালে অসাধারণ কাজের সমস্ত চিত্র। এই যে দেখছেন ভদ্রলোক একটা 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 আপনার লাঠি যে টানছে, এর দড়িটা উপরে যে ঘন্টার সঙ্গে বাঁধা আছে, এটা দিয়ে টানলে আপনার ঘন্টার আওয়াজটা হয়। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার একটা, এটা অন্য কোনো মন্দিরে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না। এটা দিয়ে আপনি দড়ি ধরে টান দিলে, এটা দিয়ে ধরে ধরে টান দিলে আপনি ওপরের ঘন্টাটা বাজবে। এটা অন্য কোনো মন্দিরে এই ব্যবস্থা নেই। ওপরে দেখুন অপূর্ব কারুকার্য করা ছাদ, তার উপরে যে ঝাড় লণ্ঠন ঝুলছে, এটা জ্বললে পুরো জায়গাটা আলোকিত হয়ে যায়। আর দুপাশে দেখুন দুটো বারান্দা, সেখানে আমার মনে হয় যখন যাত্রী সমাগম বেশি হয়, ভক্ত সংখ্যা বেশি হয়, তখন মনে হয় ভক্তরা ওপর থেকে বসেই দেখতে পারে, ঠাকুরের মূর্তি দেখতে পারে। আপনার গর্ভগৃহের যে দরজা আছে দুটো, সেই দরজার গায়ে অপূর্ব কাঠের কাজ করা। সেখানে আপনার চৈতন্য মহাপ্রভু হাত তুলে আপনার হরে কৃষ্ণ করছেন। এখানে আপনার সূর্যের ছবি, হ্যাঁ, ওদিকেও তাই, কাঠের অপূর্ব কাজ করা ছবি, বিশাল দরজা। হ্যাঁ, এটা হচ্ছে অর্জুন আর কৃষ্ণ, তার ছবি ফুটেছে, অসাধারণ। এখানে দেখুন, এটা একটু বোর্ডে লেখা আছে, একটু অস্পষ্ট মনে হয়, কিন্তু পজ করে দেখে নেবেন। কখন মধ্যাহ্নভোগ হয়, কখনো ভোরারতি হয়, বৈকালে ঠাকুর কখন জাগানো হয় 4টের সময়, আর কীর্তন কখন হয়, আর সন্ধ্যারতি কটায় হয়, একটু পজ করে দেখে নেবেন। দেখা যাচ্ছে বিভিন্ন মন্দিরের মহারাজদের ছবির প্রতিকৃতি ঠিকানা টাঙানো আছে। হ্যাঁ, শ্রী বামন গোসাই মহারাজ, এনার নামটা লেখা আছে। আর এদিকে আপনার রাধাকৃষ্ণ, আর ওদিকে আরেক মহারাজের ছবি করা আছে। দেওয়ালে আপনার দশাবতারের মূর্তি স্থাপিত করা আছে। এটা হচ্ছে মৎস্য অবতার, তারপরে আছে কুর্ম অবতার, তার পর্বকের পিছনের দেওয়ালে রয়েছে বরাহ অবতার, তারপরে আছে নৃসিংহ অবতার, তারপরে হচ্ছে বামন অবতার, এরপরে আছে পরশুরাম অবতার, তারপরে রাম অবতার। এদিকে আছে বলরাম অবতার, বুদ্ধ অবতার, আর সর্বশেষে আছে কল্কি অবতার। দেখবেন তুলসী মঞ্চ, সুন্দর লাগছে। আর সামনেই হচ্ছে আপনার নাট মন্দির। আর এ পাশে আমরা আস্তে আস্তে আসুন, লম্বা টানা একটা বারান্দা আছে। এখানে এসে চারপাশের দৃশ্যটা আপনাদের একটু দেখিয়ে দিই। বারান্দা দিয়ে বাইরের দৃশ্যটা কেমন লাগছে। আগেই বলেছিলাম আপনার তলাতে বিশাল আপনার বাগান আছে। এখানে কুয়োতে আপনার আছে পদ্ম পাতা, পদ্ম ফুল ফোটেনি অবশ্য, দেখা যাচ্ছে না। মোটামুটি বিভিন্ন রকমের গাছ আছে, সামনের দিকেও আছে। এই গর্ভগৃহের সামনে দেখছেন সব অপূর্ব খেয়াল করা জায়গাটা, তো ওপরটা কিন্তু অপূর্ব কাজ করা।
আর তার উপরে লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে। আর ভেতরে যে একটা খিলান আছে গোল মতো, সেখানেও সুন্দর কাজ করা আছে। আর আসুন ভেতরে দেখুন, এবার গর্ভগৃহ দেখায় আপনাদের। ভেতরে আছে অপূর্ব কাজ করা একটা সুন্দর সিংহাসন, তার মাঝখানে আছেন আমাদের মাধবজি, তার বাঁদিকে আছে, আমার ডান দিকে হচ্ছে আমাদের রাধা, আর এ পাশে আছে আপনার গৌরাঙ্গ মহাপ্রভু, আর উনি আছেন বামন মহারাজ। আর একদম বাঁদিকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, আর সামনে মহারাজদের ছবি রয়েছে। সত্যি মন্দিরের এই এত সুন্দর কারুকাজ, আর তার সঙ্গে এই ঝাড়বাতির আলো যদি জ্বলে ওঠে, লেবুটা খা, এক প্রকার দারুণ অসাধারণ অনবদ্য লাগবে। ও হয়ে যাবে, হয়ে যাবে। এক কথায় এই মন্দিরটি বলতে গেলে একদম কালারফুল লাগছে দেখতে, যা দেখলে সত্যি আপনাদের আসলে খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আপনারা আসুন একবার, এই মঠটি অন্তত ঘুরে যান, দেখবেন মন শান্তি ও আনন্দে এবং আধ্যাত্মিক মনোভাবের মধ্যে দিয়ে আপনাদের দিনটি ভালোই কেটে যাবে। আর একটা বলে দিই, এখানে এলে আপনারা একাদশীর দিন আসবেন না, এখানে কিন্তু একাদশীর দিন অন্নপ্রসাদ দেওয়া হয় না, তাই একাদশীর দিনটা বাদ দিয়ে আসবেন, অন্য দিন এলে অন্নপ্রসাদ পাবেন। তাহলে আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি আমাদের ভিডিওটি আজকের আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।